নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের স্বাগত জানাই। আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প তরুণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাটা হাত। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে ডক্টর মোহন ছেত্রী তোয়ালেতে মুখ মুছলেন। তার ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে অপারেশন সাকসেসফুল। অপেক্ষমান থমথমে মুখগুলোয় অন্ধকার কেটে গিয়ে আলো ফুটল। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। রোগীর উদ্বিগ্ন আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটানোটা ডক্টর মোহন ছেত্রীর কাছে খুবই সহজ কাজ। উত্তরবঙ্গের তিনি একজন নামকরা সার্জন। আমার সঙ্গে ডক্টর ছেত্রীর পরিচয় ছোট কাকার সূত্রে। ছোট কাকার সঙ্গে তিনি কলকাতার মেডিকেল কলেজে পড়াশোনা করেছিলেন। তারপর ছোট কাকা মেডিসিনে চলে যান আর উনি যান সার্জারিতে। বাড়ির কাছাকাছি থাকতে চান বলে পড়াশোনা শেষ করে পোস্টিং নেন কালিম্পং স্টেট জেনারেল হসপিটালে। এমএস করার সময় কিছুদিন আমাদের বেলতলার বাড়িতেও ছিলেন। কাকা ততদিনে জমিয়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করে দিয়েছে। উনি শিয়ালদার কাছে একটা নার্সিং হোমে টুকটাক অপারেশন করতেন। তবে এসব অনেকদিন আগের কথা। এখন ওদের দুজনেরই বয়স 50-এর কোঠায়। সেই যে উনি উত্তরবঙ্গে গেলেন আর এ মুখো হননি। যোগাযোগ অবশ্য বরাবরই ছিল। আমি বারতিনেক দার্জিলিং গেছি, প্রতিবারই ওর বাংলোতে কদিন কাটিয়ে এসেছি। মাস 6 হলো একেবারে হুট করে সংসারপাতি গুটিয়ে উনি কালিম্পং ছেড়ে কলকাতায় চলে এসেছেন। ঠিক কলকাতা এসেছেন বললে ভুল বলা হবে। কলকাতায় বুড়ি ছুঁয়ে চলে গেছেন বর্ধমান মেডিকেল কলেজে। উনি নিজে থেকে এলেন নাকি সরকারি আদেশে আসতে বাধ্য হলেন সেটা আমি ঠিক জানি না। ছোট কাকাকে জিজ্ঞেস করলে হয়তো জানা যেত, জিজ্ঞেস করিনি। কি দরকার অহেতুক কৌতূহল দেখিয়ে। তবে ঠিক মেনে নিতে পারিনি ওর এই হুড়ুম দুরুম করে চলে আসাটা, বিশেষ করে ওই আগুন লাগার ঘটনাটা শোনার পর থেকে। কিছুদিন আগে ডক্টর ছেত্রীর বাংলোতে আগুন লেগে নাকি অনেক কিছু পুড়ে গেছে। বর্ধমান মেডিকেল কলেজে জয়েন করার পর আমি ওর বাড়িতে গিয়েছিলাম। বর্ধমান শহরে নয়, শহর থেকে অনেক দূরে। শহরের ঘিঞ্জি এলাকা ওর একদমই পছন্দ নয়। কোনো এক বড় লোকের পরিত্যক্ত বাগান বাড়ি ভাড়া নিয়েছেন। তালামারা পড়েছিল। বাগান যে এক সময় ছিল সেটা বোঝা যায় অনেক রকম ফলের গাছ দেখে। বেশিরভাগটাই আগাছার জঙ্গল, শ্যাওলা ধরা মোটা পাঁচিল দিয়ে ঘেরা। বাড়িটা সাবেকি আমলের। অনেকগুলো বড় বড় ঘর, মোজাইক টাইলস বসানো মেঝে, কড়িবর্গার ছাদ। রিপেয়ারের পর রং টং করিয়ে নেওয়ার বেশ ঝকঝকে তকতকে হয়েছে। সেটা ছুটির দিন ছিল। আমি আগে থেকে হসপিটালে ফোন করে গিয়েছিলুম বলে ডক্টর ছেত্রী বাড়িতে আমার জন্য অপেক্ষা করছিলেন। ডক্টর ছেত্রীর সন্তানাদি ছিল না। স্ত্রী মণিপুরের মেয়ে, এই বয়সেও যথেষ্ট সুন্দরী। পুরনো দিনের গল্প করতে করতে দুপুরটা বিকেলটা কোথা দিয়ে হুশ করে কেটে গেল। উঠবো করছি, এমন সময় ডক্টর ছেত্রী জিজ্ঞাসা করলেন, আচ্ছা সত্য, সম্মোহন বিদ্যা, জন্মান্তরবাদ, প্যারাসাইকোলজি এসব নিয়ে তো একসময় খুব মেতে উঠেছিলে। কালিম্পংয়ে আমার ওখানে গিয়েও একবার বুদ্ধিস্ট মঙ্কদের সঙ্গে ভিড়ে গিয়েছিলে। সেসব নেশা কি এখনো আছে না ঝেড়ে ফেলে দিয়েছ? বাবা, আপনার এখনো সব মনে আছে? ঠোঁটের কোণে হাসি টিপে বললুম, হ্যাঁ, প্রায় সবই গেছে। সময় বা কোথায়। সল্টলেকে যে নতুন চাকরিটা পেয়েছি তাতে সকাল 8টা থেকে রাত 8টা অবধি বাড়ির বাইরে। ডক্টর ছেত্রীর স্ত্রী বরাবর আমাদের সঙ্গে ছিলেন। আগেও দেখেছি, খুব মিশুকে মহিলা। দুপুরে নিজের হাতে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন। সন্ধে হতে সুইচ টিপে ঘরে ঘরে আলো জ্বেলে দিলেন। সরু গলায় ডাক দিলেন, ইসমাইল, চা হয়েছে, এ ঘরে দিয়ে যাও। ইসমাইলকে আমি এখনো চাক্ষুষ দেখিনি। কথার মধ্যে কয়েকবার নাম শুনেছি ভদ্রমহিলার মুখে। একটু পরে ট্রেতে করে ইসমাইল চা আর স্ন্যাক্স নিয়ে এলো। মাঝারি হাইট, শরীর স্বাস্থ্য বেশ ভালো, গায়ের রং ফর্সার দিকে, মাথায় চুল কম, একটা কালো রঙের হাফ হাতা শার্ট পরেছিল। লক্ষ্য করলুম বাঁ হাতের কবজির কাছে মোটা করে ব্যান্ডেজ বাঁধা। কাছে আসতেই হালকা ওষুধের গন্ধ পেলুম। চলে যেতে ডক্টর ছেত্রীকে জিজ্ঞাসা করলুম, ওর হাতে কিছু হয়েছে? ডক্টর ছেত্রী বললেন, হ্যাঁ, একটা বাজে টাইপের ঘা। বেশ কিছুদিন ধরে ওষুধ বিষুধ দিচ্ছি, কিছুতেই সারছে না।
আপনি সারাতে পারছেন না মানে তো চিন্তার ব্যাপার। কোত্থেকে পেলেন ওকে? এই বর্ধমান মেডিকেল কলেজে ক্যাজুয়াল স্টাফ ছিল, কিচেনে কাজ করত, হাতের ওই ঘায়ের জন্য চাকরি চলে যায়। কান্নাকাটি করছিল বেচারা, কেউ নেই, আমাকে কিছু বলেও নি। আমি নিজে থেকে ওকে এখানে এনে লাগিয়ে দিই। তা ওকে এখানেই থাকে? না না, সেটা হলে তো সবসময় নজরে রাখা যেত, চিকিৎসার সুবিধে হতো। কিসের জন্য ঘাটা শুকোচ্ছে না বোঝা যেত। বাগানের এক ধারে একটা চালা ঘরের মতো আছে, একজন বোধহয় মালির ঘর ছিল, ওখানেই থাকে, নিজের হাতে রান্না করে খায়। এখন ওখানে আরেকজন এসে জুটেছে, বলছে ওর নাকি দেশওয়ালি ভাই। এদিকে অবশ্য কোনোদিন আসেনি, আবার মাঝে মাঝে উধাও হয়ে যায়। অদ্ভুত। ঠিক আছে, আজ আমি উঠি, এতেই ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, আবার আসবো একদিন। বারান্দায় বেরিয়ে দেখলুম চারদিকে ঘুরঘুটে অন্ধকার। দূরে রাস্তায় আলো দেখা যাচ্ছে, বাগানে তারার মতো জোনাকি উড়ছে। ডক্টর ছেত্রী হাঁক দিলেন, ইসমাইল, টর্চটা নিয়ে দাদাবাবুকে গেট অবধি পৌঁছে দে, আর আসার সময় গেটে তালা দিয়ে আসিস। আমার দিকে গলা নামিয়ে বললেন, একটু দেখে যেও, সবে গরম পড়ছে, সাপ খোপের গায়ে আবার পা তুলে দিও না। ইসমাইল টর্চ জেলে আগে আগে যাচ্ছিল, আর মাঝে মাঝেই ঘাড় ঘুরিয়ে পেছনে আমার মুখের দিকে দেখছিল। একবার থমকে দাঁড়িয়ে বাগানে জঙ্গলের মধ্যে টর্চের আলো ফেলল। একটা চালা ঘর নজরে পড়ল। বুঝতে অসুবিধে হলো না ওটাই ওর আস্তানা। দূর থেকে দেখলুম হ্যারিকেনের আলোর মতো একটা হলদেটে টিমটিমে আলো দুলতে দুলতে এসে ওখানে এক জায়গায় থমকে বসে পড়ল। ওদিকে মুখ করে ইসমাইল নাকি সুরে কি বলল কে জানে, বিন্দু বিসর্গ বুঝতে পারলাম না। যাই হোক, সেদিন বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 11টা। ছোট কাকা বললেন, তুই হদ্দ বোকা, আজই ফিরতে হবে এমন কেউ মাথার দিব্যি দিয়েছে? বর্ধমান কি কলকাতার নাকের ডগায়? বাগান বাড়ি বলে কথা, একটা রাত কাটালেই পারতিস। তখন কি ভেবেছিলাম মাসখানেকের মধ্যেই ফের ছুটতে হবে ওই বাগান বাড়িতে, এবং রাত কাটানোর জন্যই? হ্যাঁ, ঠিক 1 মাস 5 দিনের মাথায় কাক ভোরে ডক্টর ছেত্রী ফোন করলেন আমাকে। সত্য, তোমাকে আমার ভীষণ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব একবার এসো আমার কাছে, যদি পারো আজই। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কি ব্যাপারে? ওসব ফোনে বলা যাবে না, কদিন ধরে আমার রাতের ঘুম লোপাট হয়ে গেছে। ডক্টর ছেত্রীর গলা শুনে মনে হচ্ছিল কোনো কিছুতে ভয় পেয়েছেন, সেরকম একটা উৎকণ্ঠা যেন ওর কথার মধ্যে। তখনই আমার আচমকা মনে পড়ে গেল কালিম্পংয়ের বাংলোয় আগুন লাগার ঘটনাটা। আর কথা না বাড়িয়ে বললুম, ঠিক আছে, আজই যাচ্ছি। দুপুর 12টা নাগাদ ওর বাগান বাড়িতে পৌঁছলাম। গেট খোলাই ছিল, বাগান পেরিয়ে শটান বারান্দায়। ডোরবেল বাজানো মাত্রই ডক্টর ছেত্রীর স্ত্রী দরজা খুলে দিলেন। আসুন বলে আমাকে সঙ্গে নিয়ে বেডরুমের দিকে যেতে যেতে বললেন, আর বলবেন না, কদিন ধরে উপদ্রব শুরু হয়েছে, রাতে দুজনের কারোরই ঘুম নেই। ঘরে ঢুকে দেখি ডক্টর ছেত্রী খাটে আধশোয়া অবস্থায় সিগারেট টানছেন। চুল উস্কো খুস্কো, চোখের তলায় কালি। আমাকে দেখে নড়ে চড়ে বসলেন, যেন ধরে প্রাণ এলো। সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে বললেন, সেদিন তোমার সঙ্গে অত কথা হলো, অথচ আসল কথাটাই বলা হয়নি। তুমি কি শুনেছ কলকাতা আসার আগে আমার কালিম্পংয়ের বাংলোতে আগুন লাগে? হ্যাঁ, কাকার কাছে শুনেছি, তবে সেসব কথা পরে শুনবো। আগে বলুন, আপনারা রাতে ঘুমোতে পারছেন না কেন? হ্যাঁ, ওটাই আগে বলো। মিসেস ছেত্রী আমার কথায় সায় দিলেন, আপনি বরং খাটের উপর পা তুলে আরাম করে বসুন। শেষের কথাটা আমাকে উদ্দেশ্য করে। ডক্টর ছেত্রী সোজাসুজি আমার দিকে বড় বড় চোখে তাকালেন। একজন অতি পরিচিত মানুষ যদি রোজ মাঝরাত্রিরে দরজা ফুঁড়ে ঘরে ঢুকে তার ভয়ঙ্কর শরীর নিয়ে আমাকে ভয় দেখায়, আমার ঘুম আসবে? তার মানে ভূতের উপদ্রব? শেষ পর্যন্ত আপনাকে ভূতে ধরলো? ঠাট্টা করছো? ঠাট্টাটা কিন্তু আরেকজনের গায়েও লাগবে। আমি একা দেখিনি, ও দেখেছে। ভূতের ভয় আমার থাকলেও থাকতে পারে, কিন্তু ওর ভয়টায় আছে বলে আমি বিশ্বাস করি না। তাই? তাহলে তো কেস গুরুতর। তাছাড়া দুজনে যখন একসঙ্গে ভূত দেখেছেন, তখন আর ব্যাপারটাকে হালকাভাবে নিতে পারছি না। মিসেস ছেত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলুম, তা কি ধরনের ভূত? কিম্ভূত কিমাকার, নাকি মানুষের মতো হাত পাওয়ালা? একটুও না ভেবে মিসেস ছেত্রী বললেন, ইসমাইলকে তো তুমি দেখেছ, ও এসেছিল ভূত হয়ে। অমন গোলগাল চেহারা, শুকিয়ে একেবারে চিমসি,
চোখগুলো গুলির মতো ঠেকে বেরিয়ে এসছে মুখ থেকে, কাটা হাতের কনুই থেকে টপ টপ করে রক্ত ঝরছিল। মাঝে একবার ডান হাত দিয়ে রক্তমাখা বাঁ হাতের ওপরটা চেপে ধরে নেড়ে নেড়ে আমাদের দেখালো। আমি আকাশ থেকে পড়লুম। মিসেস ছেত্রী হয়তো আরো কিছু বলতেন, তার আগে আমি বললুম, ইসমাইল ভূত হয়ে আসবে কেন? আসল ইসমাইল কোথায় গেল? ও তো মারা গেছে। মারা গেছে? কতদিন আগে? এই তো 3-4 দিন আগে। কবর টবর দেওয়ার পর ওর যে দেশওয়ালি ভাই এখানে এসে মাঝে মাঝে থাকতো, সেই এসে খবর দিল। কি হয়েছিল তা কি করে বলবো? অপারেশনের পর সেই যে এখান থেকে গেল, আর তো এমুখো হয়নি। অপারেশনের পর মানে? ডক্টর ছেত্রী কথা শুরু করলেন। ইসমাইলের কবজির ঘাটা দিন দিন ভিতরের দিকে স্প্রেড করছিল। শেষে একদিন পরীক্ষা টরীক্ষা করে শিওর হলুম যে ও ঘা সারার নয়। তখন ওকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে হাতটা কনুই থেকে কেটে বাদ দেওয়া। প্রথমে কান্নাকাটি করেছিল, তারপর সবাই মিলে বোঝাতে রাজি হয়। অপারেশনের পর কতদিন এখানে ছিল? এই কাটা জায়গা মোটামুটি শুকিয়ে যাওয়া অবধি। তারপর ব্যান্ডেজ নিয়েই দেশ থেকে একটু ঘুরে আসি বলে চলে গেল। আমি আবার আগের প্রসঙ্গে ফিরে এসে ডক্টর ছেত্রীকে জিজ্ঞাসা করলুম, আপনি যে ভূতের ভয় দেখানোর কথা বলছিলেন, ভূত আপনাকে কিভাবে ভয় দেখিয়েছে? শুধু শুধু তো আর ভূত কাউকে ভয় দেখায় না, পিছনে একটা উদ্দেশ্য থাকে। ডক্টর ছেত্রী বললেন, ওই রক্তমাখা কাটা হাতটা বন্দুকের মতো খাড়া করে আমার সামনে ঝাঁকাচ্ছিল, জোরে জোরে ঘুষি মারছিল খাটের ধারে। চলাফেরার সময় শরীরটা মনে হচ্ছিল সোলার মতো হালকা, মাঝে মাঝে ভুস করে ভেসে গিয়ে ওদিকের ওই বন্ধ দরজাটায় মাথা ঠুকছিল। ও পাশে কি কোনো ঘর আছে? বন্ধ দরজার দিকে চোখ রেখে জিজ্ঞাসা করল। হ্যাঁ, এর থেকে অনেক ছোট একটা ঘর। ঘরটা ব্যবহার করেন না? আরে কেন করবো না, ওখানেই তো আমি পড়াশোনা করি। অপারেশনের বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাই। ঘরটাকে আমি নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছি। ওই দরজাটা বরাবরই বন্ধ আছে। দালানের দিকে যে অন্য একটা দরজা আছে, সেটা দিয়ে আমি ঢুকি বেরোই। একটা জিনিস তোমাদের বলা হয়নি, ইসমাইল ভূত হয়ে এসে যে বোধহয় কিছু চায়, অন্তত আমার তো তাই মনে হচ্ছে। তাহলে তো যতক্ষণ না সেটা বলতে পারছে আপনাকে জ্বালাতন করে যাবে। আচ্ছা, ভূত গা ঢাকা দিচ্ছে কখন? এই ঘরে আলো জ্বাললেই চলে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে আমি ঘুমোতে পারি না, তাই সারা রাত্রির ঘরে নাইট ল্যাম্প জ্বলে। এছাড়াও বিছানা থেকে বেড সুইচ টিপে বড় আলো জ্বালা যায়। বড় আলো জ্বাললেই ভূত ভ্যানিস। একটু ভেবে ডক্টর ছেত্রীকে বললুম, মনে হচ্ছে ভূত আকারে ইঙ্গিতে আপনাকে ওই বন্ধ ঘরের মধ্যে যেতে বলছে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আজ রাত্রিরে আমি আর কলকাতায় ফিরব না, এখানেই থাকব। আপনার সঙ্গে এই খাটে শোব। এককালে তো ভূত নিয়ে অনেক চর্চা করেছি, দেখাই যাক না কোথাকার জল কোথায় গড়ায়। রাত্রিরে গরম গরম মাংসের ঝোল আর ভাত খেয়ে ডক্টর ছেত্রী আর আমি শুয়ে পড়লুম। মিসেস ছেত্রী পাশের ঘরে শুলেন। ওর ভূতের ভয় নেই, আর আমার দৃঢ় বিশ্বাস ভূত ওকে বিরক্ত করবে না। নাইট ল্যাম্পের বদলে একটা মোটা মোমবাতি জ্বালিয়ে রাখলুম ড্রেসিং টেবিলের ওপর। অন্ধকার ঘরে কাঁপা কাঁপা মোমবাতির আলোয় ভূত আসার আগেই একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। বোধহয় ঘুমিয়ে পড়েছিলুম। ডক্টর ছেত্রী কনুইয়ের খোঁচায় ঘুম ভেঙে গেল। কানের কাছে মুখ এনে ডক্টর ছেত্রী ফিসফিস করে বললেন, ওই দেখো এসে গেছে। মুহূর্তের মধ্যে আমার চোখ থেকে ঘুম মুছে গিয়ে সমস্ত শরীর টান টান হয়ে গেল। দেখি খাট থেকে সামান্য দূরে একটা আবছা মূর্তি। ইসমাইলকে একবার মাত্র দেখলেও আমার চিনতে ভুল হলো না। ভূত আমি এর আগে অনেক দেখেছি, অনেক ধরনের ভূত। কারো মাথা নেই, কারো চোখের কাছে শুধু দুটো গর্ত, কারো দুটো হাতই নেই, পায়ের ওপর ন্যাড়া ধরটা। কিন্তু কখনো চোখে দেখিনি, কানেও শুনিনি কোনো ভূত ইসমাইলের মতো যন্ত্রণায় কাতর হয়ে চোখের সামনে এসে দাঁড়িয়েছে। আমার মনে হলো ইসমাইল মরে গিয়ে ভূত হয়ে এসেছে কিছু বলতে বা চাইতে। আমি নিষ্পলক তাকিয়ে রইলুম ওর দিকে, লক্ষ্য করলুম ওর ভাবভঙ্গি। ডক্টর ছেত্রী যেরকম বলেছিলেন সেরকম কিন্তু কিছুই করলো না। না লাফালাফি, না খাটের ধারে ঘুষি মারামারি। রক্তমাখা কাটা কনুইটা একবার আমাকে দেখিয়ে ঘাড় ফেরালো ডক্টর ছেত্রীর ল্যাবের বন্ধ দরজার দিকে। হয়তো আমার সঙ্গে একদিনের পরিচয় বলেই এই পরিশীলিত আচরণ। আমি গলা মিষ্টি করে ওকে জিজ্ঞাসা করলুম, তুমি কি কিছু বলতে চাও? ও ওপর নিচে ঘাড় নেড়ে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলল। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলুম,
তুমি কি বলতে চাও আমাকে আকারে ইঙ্গিতে বোঝাও, আমি ঠিক বুঝতে পারবো। ও আস্ত ডান হাতটাকে আমার চোখের সামনে বার দুয়েক নাড়িয়ে ফের বাঁ হাতের কাটা কনুইটা তুলে ধরল। আমি বললুম, বুঝতে পেরেছি, তুমি তোমার কাটা হাতটা চাও। এই প্রথম মৃত ইসমাইলের মুখে হাসি ফুটল, জোরে জোরে মাথা দোলালো উপর নিচে। মানুষ মুখ ফুটে কিছু না বললেও ভূতেরা ইচ্ছা করলেই জানতে পারে মানুষ লুকিয়ে কোথায় কি করেছে বা করছে। এটা জানি বলেই ওকে জিজ্ঞাসা করলুম, কোথায় পাবো তোমার ওই কাটা হাতটা? ইসমাইলের এবার বোঝাতে কোনো অসুবিধে হলো না। ডান হাতের আঙুল তুলে দেখালো বন্ধ দরজাটা। কয়েক সেকেন্ডের মধ্যেই আমার মাথায় বিদ্যুতের ঝিলিক দিল। বললুম, ঠিক আছে, তুমি এখন যাও, দেখছি তোমার কাটা হাতটা উদ্ধার করতে পারি কিনা। ডক্টর ছেত্রীকে ইশারায় বললুম বেড সুইচ টিপে ঘরের আলো জ্বেলে দিতে। লক্ষ্য করলুম ওর মুখে চোখে ভয় বা আতঙ্কের লেশ মাত্র নেই, বরং একটু যেন অন্যমনস্ক। ড্রেসিং টেবিলের ওপরের মোমবাতিটা নিভিয়ে দিয়ে এক গ্লাস জল খেয়ে ডক্টর ছেত্রীকে সরাসরি জিজ্ঞেস করলুম, ইসমাইলের কাটা হাতটা কি আপনার ল্যাবে আছে? ডক্টর ছেত্রী একটু হোঁচট খেলেন না, নিরুত্তাপ গলায় বললেন, শুধু ইসমাইলে কেন, অনেকেরই কাটা অঙ্গ প্রত্যঙ্গ আমার ল্যাবে কেমিক্যালে ভেজানো আছে, পরীক্ষা নিরীক্ষার সময় অনেক কাজে লাগে। ওগুলো কালেক্ট করেন কিভাবে? ডক্টর ছেত্রী এড়িয়ে যাওয়া উত্তর দিলেন, ও করি, বিশেষ অসুবিধা হয় না। আপনার এই ধরনের পরীক্ষা নিরীক্ষা বা পার্সোনাল ল্যাবের কথা বন্ধু বান্ধবরা জানে? বেশিরভাগই জানে না, লিমিটেড কয়েকজন জানে। কাজের জন্য তারা আমার কাছে উপকৃত। সার্জারির ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করলে আমি ওদের জানিয়ে দিই, একা একা ফল ভোগ করি না। হঠাৎ আমার মনে পড়ে গেল। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা ডক্টর ছেত্রী, কালিম্পংয়ের বাংলোতেও নিশ্চয়ই আপনার এরকম ল্যাব ছিল? হ্যাঁ ছিল। সেখানে আপনার বাংলোতে যে আগুন লাগে তার শুরু কি সেই ল্যাবে? হ্যাঁ, তবে আমার দৃঢ় বিশ্বাস কোনো দুর্ঘটনা ঘটেনি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। অবশ্য খুব তাড়াতাড়ি আমি আগ নিভিয়ে ফেলি, ল্যাবের অধিকাংশ জিনিসই অক্ষত ছিল। তবে আমার মন ভেঙে যায়, যারা একবার চেষ্টা করেছে তারা যে আরেকবার অ্যাটেম্প্ট করবে না তার গ্যারান্টি কোথায়? কয়েক সেকেন্ড ভেবে নিয়ে আমি থেমে থেমে বলি, দেখুন ডক্টর ছেত্রী, সব ধর্মের মধ্যেই কিছু কিছু মানুষের একটা সংস্কার আছে যে অঙ্গচ্ছেদ অবস্থায় মারা গেলে দেহ স্বর্গে না গিয়ে নরকে যায়। ওই কিছু কিছু কুসংস্কারাচ্ছন্ন মানুষের মধ্যে ইসমাইল একজন। ওর কাটা হাতটা ওকে ফেরত দিতে হবে, নইলে ও রোজ আপনাকে জ্বালাতন করবে। কি করে ফেরত দেব? ও তো কবেই মরে গেছে। সে ব্যবস্থা আমি করব। ওর দেশ গাঁয়ের ঠিকানাটা আমায় দিন। দায়িত্ব যখন নিয়েছি চেষ্টা করে তো দেখতেই হবে। ঠিকানা পাওয়ার পরই আমার আসল কাজ শুরু হয়েছিল। 3 দিন গরু খোঁজার পর বাংলা বিহার বর্ডারে আলকুচি গ্রামে ইসমাইলের কবর খুঁজে পেয়েছিলাম। ওর দেশওয়ালি আত্মীয় স্বজন অবশ্য গ্রামে পা দেওয়ার পর থেকেই আমার আশেপাশে ছিল। ওরা সাহায্য না করলে আদৌ সম্ভব হতো না। তারপর আবার বর্ধমানে ফিরে এসে ডক্টর ছেত্রীর কাছ থেকে ইসমাইলের কাটা হাতটা পলিথিনে ভালো করে প্যাক করে নিয়ে গিয়েছিলাম আলকুচি গ্রামে। কবরের পাশে এক জায়গায় মাটি খুঁড়ে কাটা হাতটা পুঁতে দিতে তবে স্বস্তি হলো। ফোনে খবর নিয়ে জেনেছিলুম ইসমাইলের ভূত ডক্টর ছেত্রীকে আর জ্বালাতন করেনি। গল্পটি এখানেই শেষ। নমস্কার এবং ধন্যবাদ।